আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ফিজিক্স ভেক্টরের একটি বিশেষ অধ্যায় বা টপিক নিয়ে। সেটি হচ্ছে ভেক্টরের দুই প্রকার গুণ রয়েছে। একটি হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ, আর আরেকটি হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস গুণ। আমরা আজকে ডট গুণ বা স্কেলার গুণ নিয়ে আলোচনা করব। ডট গুণ বা স্কেলার গুণ হচ্ছে সেই গুণ যার মাধ্যমে দুইটি ভেক্টর রাশির গুণফলের মাধ্যমে আমরা যে ফলাফলটা পাই সেটি একটি স্কেলার রাশি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে কাজের সংজ্ঞা যেটা পড়েছিলে সেটা মনে আছে। সেখানে তোমরা পড়েছিলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয় তবে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তোমাদের মধ্যে অনেকে হয়তো বা এটা শিখেছো, বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। যাই হোক, ওখানে গুণফল শব্দটা তো নিশ্চয়ই ছিল, তাই না? খেয়াল করো, এখানে বল একটি ভেক্টর রাশি, সরণ এটিও একটি ভেক্টর রাশি, কিন্তু বল এবং সরণের গুণফলের মাধ্যমে আমরা যে কাজ পেয়েছি সেই কাজটা কিন্তু একটি স্কেলার রাশি। এটি কেন সম্ভব হয়েছে? এটি সম্ভব হয়েছে কারণ এখানে যে গুণটা আমরা প্রয়োগ করি এটি আসলে ভেক্টরের ডট গুণ বা স্কেলার গুণ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি? দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তবে ভেক্টরের এ ধরনের গুণকে ডট গুণ বা স্কেলার গুণ বলে। আমরা এবার একটু খেয়াল করি জ্যামিতিক চিত্র। ধরি এই হচ্ছে একটা ভেক্টর যার নাম হচ্ছে এ, আর এই হচ্ছে আরেকটি ভেক্টর যার নাম হচ্ছে বি। এই এ এবং বি এর মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিচ্ছি থিটা। তাহলে এই দুই ভেক্টরের ডট গুণকে আমরা প্রকাশ করব এ ডট বি, এবং এদের ফলাফলটা হবে এই ভেক্টর দুটির মান, অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। এর সাথে আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে থিটা কোণটা, সেই থিটা কোণের কজ অনুপাতের গুণফল। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে স্যার থিটা কোণটাকে আমরা এটাই নিব। দেখেন তো এই পাশের থিটাটাও তো হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। তুমি ক্যালকুলেটরে একটু খেয়াল করে দেখো, যদি এখানে cos 60 ডিগ্রি বসাই তাহলে হাফ আসবে, আর এই টোটালটা 360 ডিগ্রি, তাহলে বাকি যে কোণটা সেটা হচ্ছে 300 ডিগ্রি। cos 300 ডিগ্রি করে দেখো, সেটাও তোমরা কি পাবে? সেটাও কিন্তু তোমরা হাফ পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এ ভেক্টরের মানকে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়, আবার বি ভেক্টরের মানকে কিন্তু এভাবেও প্রকাশ করা হয়। বাট আমি উপরেরটা লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তুমি বইয়ে দেখবা দুটোই ব্যবহার হয়, আর তোমার কলেজের স্যার যেটা পছন্দ করে তুমি সেটাই ব্যবহার করবে। ঠিক আছে? আমি আমার ক্লাসে এটাই ব্যবহার করি। এই হচ্ছে যদি দুইটা ভেক্টরের মান দেয়া থাকে এবং মধ্যবর্তী কোণ দেয়া থাকে তাহলে তার ডট গুণ বের করার বা নির্ণয় করার নিয়ম। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কি হবে? আসো বন্ধুরা, আমরা একটু খেয়াল করি। আমরা মনে করি এখানে এ ভেক্টরটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। নিশ্চয়ই তোমাদের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের পরিচয় জানা আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে একক ভেক্টর। আর বি ভেক্টরটা ধরো বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এখন আমরা এই দুইটা ভেক্টরের ডট গুণফল কিভাবে নির্ণয় করব সেটা জানার আগে তোমাদের একটু আমি আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যে ডট গুণ করলে কি হয় সেটা দেখাবো। আই ক্যাপের সাথে আমাদের জে ক্যাপের ডট গুণ করলে কি হয় সেটাও দেখাবো, এবং আই ক্যাপের সাথে কে ক্যাপের গুণ করলে কি হয় সেটাও একটু দেখাবো। তো প্রথমেই আসো আমরা এটা একটু খেয়াল করি। আই ক্যাপ ডট আই ক্যাপ, এই আই ক্যাপ এটা একটা ভেক্টর, তাহলে এদের ডট গুণফল মানে কি? এদের মান। তাহলে আই ক্যাপ একটা একক ভেক্টর, এর মান হচ্ছে 1। এই আই ক্যাপও একটা একক ভেক্টর, এর মান হচ্ছে 1, এবং এদের মধ্যবর্তী থিটা কোণের কজ। আচ্ছা তোমরা বলো তো দেখি, আই এক্স অক্ষ বরাবর, তাই না? অর্থাৎ আই ক্যাপ
আবার এই আই ক্যাপও এক্স অক্ষ বরাবর, তাহলে একই অক্ষ বরাবর, তার মানে তার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 1 ইনটু 1 ইনটু 1, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1। এবার আসো আই ক্যাপ জে ক্যাপ, তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপের মান হচ্ছে 1, জে ক্যাপের মান হচ্ছে 1। এবার আসো এদের মধ্যবর্তী কোণ, আই ক্যাপ তো আমার এক্স অক্ষ বরাবর, আর জে ক্যাপটা কোন অক্ষ বরাবর, দেখো জে ক্যাপটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে এখানে হবে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান 0, তাহলে 1 ইনটু 1 ইনটু 0, তার মানে এখানে আমরা পাচ্ছি 0। একইভাবে এখানেও যদি আমরা করি 1 ইনটু 1 cos 90 ডিগ্রি সমান 0 পাবো, কেন, কারণ আই হচ্ছে এক্স অক্ষ বরাবর আর কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর, এদের মধ্যবর্তী কোণও কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম, সেটা কি বলতো, সেটা হচ্ছে একই যদি থাকে, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ডট গুণ হচ্ছে 1, আর ভিন্ন হলেই সেখানে হয়ে যাবে 0। ক্লিয়ার? এটা কিন্তু অবজেক্টিভে আসে, একটু খেয়াল রাখবে। তাহলে আসো এবার আমরা একটু এখান থেকে খেয়াল করি যে আমাদের এখানে এ ডট বি এই দুইটা ভেক্টরের ডট গুণফল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলে কি হবে। দেখো ax i ক্যাপ bx i ক্যাপ, বন্ধুরা i ক্যাপ তাহলে i ক্যাপ মানে হচ্ছে 1, অর্থাৎ ax এবং bx এর সাথে একটা 1 গুণ, আমি সেটা লিখলাম না, প্লাস। এবার আসো এটার সাথে যদি এটা করি, দেখো x by ঠিক আছে, কিন্তু এখানে i ক্যাপ এখানে j ক্যাপ, তাহলে i ক্যাপ j ক্যাপের ডট গুণ হচ্ছে 0, তাহলে এখান থেকে পাবো 0, এটা লিখলাম না। একইভাবে এটা গুণ করলে দেখো i ক্যাপ আর k ক্যাপ, এখানেও পাবো 0, লিখলাম না। এবার আসো ay j ক্যাপ bx i ক্যাপ, j ক্যাপ i ক্যাপ আবার 0 পাবো, ay j ক্যাপ by j ক্যাপ। এবার খেয়াল করো j ক্যাপ আমরা কি বলেছি, i ক্যাপের ডট গুণ 1, j ক্যাপের ডট গুণ 1, k ক্যাপের ডট গুণ 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ay এবং by এর সাথে একটা 1 গুণ, লিখলাম না, প্লাস। এবার দেখো এটার সাথে এটা গুণ করলে কিন্তু 0। একইভাবে যদি এটার সাথে এটা গুণ করি 0 হবে, এটার সাথে এটা গুণ করলে 0 হবে, আর এটার সাথে এটা গুণ করলে খেয়াল করো k ক্যাপ, তাহলে এখানে পাবো az bz। এই হচ্ছে বন্ধুরা আমাদের সূত্র। তাহলে তোমরা এই সূত্রটা আর এই সূত্রটা একটু খাতায় লিখে নাও। এবার একটু খেয়াল করি, যদি a এবং b এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, সরি ab cos 90 ডিগ্রি হয়, তাহলে খেয়াল করে দেখো cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে ফাইনালি আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত, যদি দুইটি ভেক্টর রাশির ডট গুণফলের মান 0 হয় তারা পরস্পর লম্ব। তাহলে এটাও একটু লিখে নাও, a এবং b এর ডট গুণফল যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর লম্ব। ক্লিয়ার? এটা আমাদের কাজে দিবে। আচ্ছা, এবার আসলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি। ধরো আমাদের কখনো প্রশ্নে বলে দিল, দুইটা ভেক্টর রাশি দিয়ে দিল, বললো এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা কি করব, আসো খেয়াল করি। দেখো তো a এবং b এর ডট গুণফল হচ্ছে a এর মান b এর মান মধ্যবর্তী থিটা কোণের কজের অনুপাত। তাহলে আমার তো এই থিটাটা বের করতে হবে, তাহলে এই a আর b কে এটার নিচে নিয়ে আসলাম, তাহলে এক পাশে পাচ্ছি আমি cos থিটা আর আরেক পাশে কি পাচ্ছি a ভেক্টর এবং b ভেক্টর এর ডট গুণফলের ফলকে ভাগ দিব a ভেক্টরের মান দ্বারা এবং b ভেক্টরের মান দ্বারা। সো ফাইনালি এখানে পাচ্ছি থিটা সমান cos ইনভার্স a ভেক্টরের মান a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণফল ডিভাইডেড বাই a ভেক্টরের মান ইনটু b ভেক্টরের মান। তাহলে এই সূত্রটাও খাতায় লিখে নাও, এটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী কনসেপ্টে। সেটা কি? সেটি হচ্ছে লম্ব অভিক্ষেপ বা উপাংশের ধারণা। খেয়াল করে দেখো, আমাদের যদি কখনো এরকম বলে যে এই হচ্ছে একটা ভেক্টর x আর এই হচ্ছে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে y, আমাকে x ভেক্টরের উপর y ভেক্টরের লম্ব উপাংশ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে যার উপাংশ নির্ণয় করতে হবে, বা লম্ব বিক্ষেপ বলি, উপাংশ আমি একটু পরে যাই, যার লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলবে তার দুই প্রান্ত বিন্দু অর্থাৎ আদি বিন্দু এবং শীর্ষবিন্দু থেকে
যার উপরে লম্ব বিক্ষেপটা নির্ণয় করতে হবে। কার উপরে? এখানে এক্স এর উপরে নির্ণয় করতে হবে, তার উপরে লম্ব আঁকতে হবে। তাহলে আমি এই লম্ব টেনে দিলাম, আমি এই লম্ব টেনে দিলাম। তাহলে ধরে নিচ্ছি এটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করলো, এটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে এই পি কিউকেই বলা হবে এক্স এর উপর ওয়াই এর লম্ব বিক্ষেপ। ক্লিয়ার? এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের এই চিত্রে। তাহলে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বি এর এই বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, কিন্তু যেহেতু সেটা এ ভেক্টরের উপরেই, তাই লম্ব আর টানার দরকার নেই, এটা যথেষ্ট। কিন্তু এখান থেকে একটা লম্ব আমাকে টানতে হবে, আমি টানলাম। তাহলে ধরে নিচ্ছি এই হচ্ছে আমার সেই বিন্দুটা, আমি এটার নাম দিলাম ও বিন্দু, এটার নাম দিলাম আমি পি বিন্দু। তাহলে এখানে ওপিটা কি বলতো? ওপিটাই হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাই না? এখন আসো এই ওপিটা বের করব। দেখো তো এখানে একটা কি তৈরি হয়ে গেল? এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই হচ্ছে আমার থিটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে ওপি, অতিভুজ কত? বি ভেক্টরটার মান। এই যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সুতরাং ওপি সমান বি cos থিটা। এখন তোমরাই বলো তো ওপিটা আসলে কি? ওপিটা আসলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে বি cos থিটা আমাকে নির্ণয় করতে বলবে। দেখো তো এখানে সেই বি cos থিটা আছে কিনা? জি স্যার, এখানে সেই বি cos থিটা আছে। তাহলে বি cos থিটাকে যদি আমরা এক পাশে রেখে দেই, বি cos থিটা সমান কি দাঁড়াচ্ছে? এ এবং বি ভেক্টরের ডট গুণফলকে ভাগ দিব এ ভেক্টরের মান দ্বারা। এটাই হচ্ছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। যদি আমাদের বলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, তখন এখানে জাস্ট এ ভেক্টরের মানের জায়গায় বি ভেক্টরের মান হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আসো আমরা এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসতে পারে সেগুলো একটু খেয়াল করি। তাহলে খেয়াল করো, এখানে দেয়া আছে বল 10 নিউটন, সরণ 10 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা জানি W সমান F এবং S এর ডট গুণ। এখন এটা কিভাবে দেয়া আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নাকি মান এবং মধ্যবর্তী কোণ? স্যার মান এবং মধ্যবর্তী কোণ দেয়া আছে, তাহলে AB cos থিটা অর্থাৎ এখানে হবে FS cos থিটা। এই সূত্রে, এই সূত্রের তোমাদের কিছু মনে পড়ছে? নবম দশম শ্রেণীর বইতে না থাকলে অনেক শিক্ষক তোমাদের এটা শিখিয়েছিলেন কিন্তু। আচ্ছা, তাহলে F কত? 10 নিউটন, S কত? 10 নিউটন, cos 60 ডিগ্রি। 10 10 হাফ, অ্যান্সার আসবে 50 জুল। তাহলে অ্যান্সার কত? 50 জুল। আমাদের দ্বিতীয় সমস্যাটি একটু খেয়াল করো। এখানে বলা আছে একটি বস্তুতে F সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ বল প্রয়োগ করায়। এর সরণ হলো কতটুকু? 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ মিটার সরণ ঘটে। কাজের পরিমাণ কত? খেয়াল করো, এক্ষেত্রে কিন্তু বল এবং সরণ এই দুটোই কিভাবে দেয়া আছে? এই দুটো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া আছে। আমরা একটু আগে দেখেছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া থাকলে ax bx প্লাস ay by প্লাস az bz। এখানে আমরা ঠিক সেই কাজটাই করব। তাহলে আমরা জানি w সমান f এবং s এর ডট গুণফল। তাহলে এখানে ax কোনটা? 2, bx কোনটা? 4। তাহলে 2 × 4 প্লাস ay কোনটা? -4। শিক্ষার্থীরা এখানে কিন্তু চিহ্ন সহ নিতে হবে। by কত? -2, az কত? 3 আর bz কত? -6। তাহলে এখানে পাচ্ছি কত? 8 এত। ফাইনালি আমরা এটা পাচ্ছি -2 জুল। ঠিক আছে তো নাকি? ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে দুইটা ভেক্টর দেয়া আছে। এই দুটি ভেক্টরের একটি হচ্ছে a সমান 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তারপর আরেকটা ভেক্টর দেয়া আছে b সমান 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। বলেছে এদের মধ্যবর্তী কোণ কত?
আমরা একটু আগেই শিখেছি দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা। এখানে দুইটা ভেক্টর রাশি দেয়া আছে a এবং b, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এটার সলিউশনে চলে যাচ্ছি। এখানে দেয়া আছে, তোমরা লিখে নিও। আমরা লিখলাম মনে করি এদের মধ্যবর্তী কোণ থিটা, তাই না? তাহলে সুতরাং থিটা সমান কি শিখেছিলাম, কজ ইনভার্স ফাংশন এ এবং বি ভেক্টরের ডট গুণফলকে ভাগ দিব এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান দ্বারা। তাহলে এটাকে এক নং সমীকরণ রেখে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এ ভেক্টর নির্ণয় করতে হবে, সরি এ এবং বি এর ডট গুণফল নির্ণয় করতে হবে। আসলে করে ফেলি। তাহলে 2 ইন্টু 2, তাহলে 2 ইন্টু 2 প্লাস মাইনাস 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু মাইনাস 5, তাহলে কত আসে 4 মাইনাস 8 মাইনাস 15। সো এখানে আমি পাবো কত, মাইনাস 19। ওকে, এবার আসো এ ভেক্টরের মান লাগবে আর বি ভেক্টরের মান লাগবে। তাহলে এ ভেক্টরের মান রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো এটা করলে আমাদের কত আসে, আমরা একটু খেয়াল করে দেখি। এটা করলে আমাদের আসে হচ্ছে 4 প্লাস এত প্লাস এত 3√5। তা আমাদের আসে, সরি আমি ভুল লেগেছে, রুট ওভার অফ 29। বি ভেক্টরের মানটা কত আসে, রুট ওভার অফ এত স্কয়ার 2 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। ওকে, এটা আসে রুট ওভার অফ 33। তাহলে সুতরাং 1 নং হতে পাই। তাহলে এখন আমার এখানে যে 1 নং, এটা আমি নিচে জায়গা নাই তাই আমি পাশে লিখছি। তাহলে 1 নং হতে পাই থিটা সমান কজ ইনভার্স উপরে মাইনাস 19 আর নিচে রুট ওভার অফ 29 ইন্টু রুট ওভার অফ 33। এটা করলে আমাদের অ্যান্সারটা চলে আসে। তোমরা আমার সাথে করো, দেখো দেখো অ্যান্সারটা কত আসে। আমার অনেক সময় ভুল হতে পারে, তাড়াহুড়োতে মানুষ মাত্রই ভুল করে। অ্যান্সার 127.89 ডিগ্রি। তাহলে এটা পাচ্ছি 127.89 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, অনেকে বলো যে স্যার এখানে রুট ওভার অফ 29 রুট ওভার অফ 33 এরকম না করে যদি আমার ক্যালকুলেটারে দশমিক যে পয়েন্ট আকারে যে মানটা সেটা লিখলে হবে। অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। সেটা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর দেয়া আছে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, আর বি এর মান দেয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বলেছে দেখাও যে এরা পরস্পর লম্ব। আমরা বলেছিলাম এ এবং বি যদি দুইটা ভেক্টর হয়, যে অর্থাৎ যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তবে তারা পরস্পর লম্ব। তাহলে এখানে আমরা আমাদেরকে দেখাতে বলেছে, দেখাও যে এ এবং বি পরস্পর লম্ব। তো আমরা একটা কথা লিখে নিব, সেটা কি, এ ডট বি সমান 0 হয়। ঠিক আছে, এখন আমরা দেখি কি ঘটনা ঘটে। এ ডট বি, তাহলে 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু মাইনাস 4। তাহলে এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি প্লাস 8, এখানে মাইনাস 12, 4 আর 8 12 আর মাইনাস 12 0। তাহলে যেহেতু এ ডট বি সমান 0, সুতরাং কি বলতে পারি, এ এবং বি পরস্পর লম্ব। শেষ, এই হচ্ছে উত্তর। আমাদের 5 নাম্বার সমস্যাটা একটু আমরা খেয়াল করি। এখানে দুইটা ভেক্টর রাশি দেয়া আছে, এ 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, বি এর মান দেয়া আছে প্লাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস mk ক্যাপ। বলেছে m এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে। এই সমস্যার সমাধানে আমরা আগের যে জ্ঞানটা সেটাই কাজে লাগাবো, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির ডট গুণফল যদি 0 হয় তারা পরস্পর লম্ব। তাহলে এখানে শর্ত মতে কি, শর্তে আমাকে বলেই দিয়েছে এ এবং বি এর ডট গুণফল 0, তাই না?
তাহলে বা 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 2 প্লাস 3 ইন্টু m সমান 0 বা 4 আর এখানে পাবো হচ্ছে 8, তাহলে প্লাস 12 প্লাস থ্রাইস m ইজ ইকুয়াল 0 বা থ্রাইস m ইজ ইকুয়াল -12, সুতরাং m সমান -4। তাহলে আমরা কি বলবো, m এর মান -4 হলে a এবং b পরস্পর লম্ব হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা আমাদের 6 নাম্বার সমস্যা একটু চলে যাচ্ছি। আমাদের 6 নাম্বার সমস্যাটায় খেয়াল করে দেখো, এখানেও আমাদের দুইটা ভেক্টর রাশি দেয়া আছে, a 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, b দেয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে দুইটা প্রশ্ন, a এর উপর b এর লম্ব অভিক্ষেপ কত এবং a বরাবর b এর উপাংশ কত। এই সমস্যার সমাধানে আমাদের প্রথমে বের করতে হবে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ। একটু আগে তোমাদের বলেছি a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, তাই না? তাহলে একটু খেয়াল করো, a ভেক্টরের উপর b এর লম্ব অভিক্ষেপ, আগে আমাকে এটা বের করতে হবে। তাহলে a ভেক্টরের উপর b এর লম্ব অভিক্ষেপটা কি মনে আছে নিশ্চয়ই, a এবং b এর ডট গুণফলকে ভাগ দিব কার উপর, স্যার a এর উপর। তাহলে a কে নিচে লিখতে হবে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার আমাকে a আর b এর ডট গুণফল বের করতে হবে এবং a ভেক্টরের মান বের করতে হবে। তাহলে এখন a ডট b সমান 2 ইন্টু 2 প্লাস 4 ইন্টু -3 প্লাস 5 ইন্টু 4, তাহলে 4, আর এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি -12 আর এখানে পাচ্ছি হচ্ছে 20। তাহলে আমরা এখানে -12 এত। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কত, আমরা এখান থেকে পাবো হচ্ছে 12। এবার আসো a ভেক্টরের মান √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, আমরা পাবো 3√5। সুতরাং 1 নং হতে পাচ্ছি, সুতরাং a এর উপর b এর লম্ব অভিক্ষেপ, আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা পুরোটা একটু লিখে নিও। a এর উপর b এর লম্ব অভিক্ষেপ কি হচ্ছে, a আর b ভেক্টরের ডট গুণ, এটা কত, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই a ভেক্টরের মান কত 3√5। আর একটু যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 4 3 4 12 আর কি, এরকম কিছু একটা পাবো। ক্লিয়ার? এই হচ্ছে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, a বরাবর b এর উপাংশ। বন্ধুরা খেয়াল করো, আমরা একটা জাস্ট চিত্র কল্পনা করি। আমি আবার বলে দিচ্ছি, 3 ডাইমেনশনাল হিসাবে চিত্রটা একটু অন্যরকম হতে পারে, আমরা একটা আনুমানিক চিত্র ধরে নিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার a ভেক্টর আর এই হচ্ছে আমার b ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, আমি সেটা এখানে লিখলাম না। এখন আমাকে একটা কথা বলো তো, a বরাবর b এর উপাংশ, b যেহেতু একটা ভেক্টর তাহলে তার উপাংশ একটা ভেক্টর হবে। বন্ধুরা b ভেক্টরের যে উপাংশ, a বরাবর যে উপাংশ, তার মানটা কি হবে, তার মানটা হবে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটা যেটা একটা মান, আমরা জানি কোনো মানের সাথে একটি একক ভেক্টর গুণ করলে সেটা একটা ভেক্টর হয়ে যায়। তাহলে a বরাবর b এর যে লম্ব অভিক্ষেপ, তার সাথে যদি একটা একক ভেক্টর গুণ করে দেই তাহলেই আমরা পাবো a বরাবর b এর উপাংশ। এখন আসো, একক ভেক্টর সব সময় বের করতে হয় যে বরাবর সেই বরাবরের। তাহলে এ কোন বরাবর, স্যার এ তো এই বরাবর, তাহলে এর একক ভেক্টরটাই কিন্তু এ ভেক্টর বরাবর। তাহলে এটার সাথে আমাকে একটা একক ভেক্টর যে গুণ করতে হবে সেটা হচ্ছে এ এর একক ভেক্টর। ক্লিয়ার বিষয়টা? তাহলে এ ক্যাপ সমান
এ ভেক্টর, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টর পাই সেটাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এ ভেক্টরটা কত? 2, দেখো 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। একে ভাগ দিব তার মান দ্বারা। মানটা কত? মান হচ্ছে স্যার 3√5। তাহলে নিচে 3√5, আমি এটা সামনে লিখলাম 1/3√5, তুমি নিচে লিখলেও কোনো সমস্যা নেই। এবার আমাকে কি করতে হবে? এ বরাবর বি এর উপাংশ যদি নির্ণয় করতে চাই তাহলে এর যে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, আমি একটু এখানে সলিউশনটা করি, ঠিক আছে। এই যে লম্ব অভিক্ষেপ 4/√5 এর সাথে এই যে এ ক্যাপ এটাকে গুণ দিতে হবে। এটাই হচ্ছে আমার এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে। আমি আর লিখলাম না, তোমরা বুঝে নাও, এ বরাবর বি এর উপাংশ, ঠিক আছে। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। তাহলে এবার আসো 4 এত, এই এখানে একটু খেয়াল করি, এ ক্যাপ এটা কত? 1/3√5 ইন্টু 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এটা হচ্ছে অ্যান্সার। কেউ যদি মনে করো স্যার আমি এটাকে একসাথে লিখতে চাচ্ছি, হ্যাঁ সেটাও লিখতে পারো। উপরে হবে কত? উপরে হবে হচ্ছে 4 আর নিচে √5 ইন্টু 3√5, 3 5 কত? 15। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তো এই ছিল মোটামুটি এই অধ্যায় থেকে আমাদের কেমন টাইপ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা। আর একটু জটিল টাইপ প্রশ্ন আমরা ধীরে ধীরে শিখবো পরবর্তী অংশে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ক্লাসটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি এই ক্লাসের কোনো অংশ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এই ম্যাথগুলো করানোর সময় আমার ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো তোমরা আমাকে জানাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।